এসআইআর চালুর পর এনআরসি আতঙ্ক, অভিযোগ এই ভয়ে আত্মঘাতী হন আগরপাড়ার প্রদীপ কর। দেহের পাশ থেকে মিলেছে সুইসাইড নোট, কিন্তু তার ডান হাতে 4টে আঙুল কাটা। তাহলে লিখলেন কি করে? এই নিয়ে প্রশ্ন তুলছে যখন বিজেপি, তখন পাল্টা জবাব দিতে ছাড়ছে না তৃণমূলও। উত্তর 24 পরগনার আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর। অভিযোগ, মঙ্গলবার তিনি আত্মঘাতী হন। প্রতিবেশীদের দাবি, মঙ্গলবার থেকে এসআইআর চালুর পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন। এসআইআর কি, নাম বাদ গেলে কি হবে, এ নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবরও নিচ্ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। তার দেহের পাশ থেকে মেলে ডায়েরি, যাকে সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ। সেখানে লেখা, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। এ নিয়ে তো রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এরই মাঝে বিতর্ক তৈরি হয়েছে মৃতের ডান হাতের আঙুল নিয়ে। একটা মানুষের একটা ডান আঙুল ডান আঙুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। মানে ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেকটা আঙুল ছিল না। হাত ছিল না। খাওয়া দাওয়া কি ডান হাতে বাঁ হাতে করতে পারলো নাকি? এ নিয়ে ময়দানে নেমে পড়েছে বিজেপি। তো পুরো সাজানো, সব লোক জানে। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে, বাজ পড়ে মারা গেলেও এইসব করবে। সম্পূর্ণ মিথ্যা, সাজানো। ওই হাতের অক্ষরও উনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো। ও রাজ্য সরকারের ফরেন্সিক, এখানে কি হয় ফরেন্সিক জানে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক। বলছি দাদা, একজন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। প্রদীপ করকে দেখা যাচ্ছে তিনি রান্না করছেন, তার বাঁ হাতকে মূলত ব্যবহার করছেন খুন্তিটির জন্য, এবং একটা পিকনিকে, মানে বাড়ির ছোট্ট 4টে আলু নয়, ওটার মধ্যে অন্তত 40 পিস আলু আছে, এবং খুব সক্রিয়ভাবে রান্না করছেন। ফলে একজনের মৃত্যু নিয়ে ডান হাত অকেজো লিখলেন কি করে, তার মৃত্যু নিয়ে কটাক্ষ না করে আমার মনে হয় দিস ইজ আ আনফর্চুনেট কেস অ্যান্ড রিলেটেড টু দিস প্যানিক অফ এসআইআর এনআরসি রিলেটেড প্যানিক। বৃহস্পতিবার খড়দা থানায় যায় প্রদীপ করের পরিবার। এসআইআর এনআরসি আতঙ্কে প্রদীপ আত্মহত্যা করেন বলে লিখিত অভিযোগ জানান, তদন্তের দাবি করেন। এই ইস্যুতে পথে নেমে পড়েছে তৃণমূল। জাস্টিস ফর প্রদীপ কর, এই স্লোগান তুলে বৃহস্পতিবার আগরপাড়ায় মিছিল করে তৃণমূল। রাজ্যের নানা জায়গাতেই এদিন মিছিল করে তৃণমূল। পথে নামছে বিজেপিও। আগামী মঙ্গলবার পানিহাটিতে মিছিল করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা। কোচবিহারের বুড়িরহাটে বুধবার আত্মহত্যার চেষ্টা খৈরুল শেখের। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গতকালই উদয়ন গুহকে বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তো ভেন্টিলেশনে আছে, স্টেবল আছে, যা প্যারামিটার আছে, যা ছিল তার থেকে বেটার আছে। এই ধরনের ঘটনা, দুঃখজনক ঘটনা কিন্তু হচ্ছে, এবং আরও যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষদের মধ্যে প্যানিকটা আরো বেশি সৃষ্টি হয়েছে। একজন প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এবং যদি কারো নাম বাদ দেওয়ার চেষ্টা হয় আমরা তার পাশে আছি। এলাকায় এলাকায় এখন থেকে মিটিং করে বলতে শুরু করব যে আপনাদের এই ভয় পাওয়ার কারণ নেই। উদয়ন, তুমি আছো? তুমি জানো তোমার দিনাটা একজন আজকে বিষ খেয়েছে এনআরসির বিরুদ্ধে, ওনার বাড়ি যাবে ফিরে গিয়ে। कोई डिवाइड एंड रूल नहीं चाहिए। हर इंसान का जो डेमोक्रेटिक राइट है, जो जेन्युइन वोटर है, सब जेन्युइन वोटर ठीक से रहे। এসআইআর আতঙ্কে আত্মহত্যা তোপ মমতার। এক্সপোস্টে বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা। স্বরাষ্ট্রমন্ত্রী কি দায় নেবেন, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার ইলামবাজারের মৃত্যুর প্রসঙ্গ, দিনহাটার আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখছেন, বিজেপির ভয়, বিভাজন এবং ঘৃণার রাজনীতির করুণ পরিণতি আমরা দেখছি। নির্বাচন কমিশন বাংলায় এসআইআর ঘোষণা করার 72 ঘন্টার মধ্যেই বিজেপির তরফে যা ঘটনা হচ্ছে, তাতে একের পর এক দুর্ঘটনা ঘটেছে, যা সহজেই এড়ানো যেত। পরিবার পরিজন নিয়ে নিজেদেরই ভিটে থেকে উচ্ছেদ করা হতে পারে, এই ভয়ে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির 95 বছরের ক্ষিতীশ মজুমদার জীবন শেষ করে দিলেন, যিনি তার মেয়ের সঙ্গে বীরভূমের ইলামবাজারে থাকতেন। এই রাজনৈতিকভাবে প্ররোচিত মর্মান্তিক ঘটনার জবাব কে দেবে? স্বরাষ্ট্রমন্ত্রী কি দায়িত্ব নেবেন? বিজেপি এবং তার সহযোগীরা, যাদের তত্ত্বাবধানে ভয়ের মনোভাব ছড়িয়ে পড়েছে, তারা কি সাহস করে কথা বলতে পারবেন?
আমরা একজন বৈধ নাগরিককেও বহিরাগত হিসেবে চিহ্নিত করতে দেব না। জনগণের অধিকার রক্ষার জন্য এবং বিজেপি তার সহযোগীদের আমাদের দেশের সামাজিক কাঠামো ছিন্ন ভিন্ন করার ঘৃণ্য এজেন্ডার বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। বাংলায় এসআইআর বিরোধিতা তৃণমূলের, চড়াসুর অমিত শাহের। বিরোধীরা ত্রুটিমুক্ত তালিকা চায় না বলে তোপ। গতকাল নেটওয়ার্ক 18-এর কনক্লেভে তোপ অমিত শাহ। कितने सारे लोगों की मृत्यु होती है, कितने सारे नए मतदाता आते हैं, कितने सारे लोगों के एड्रेस बदलते हैं, ढेर सारे घुसपैठिए घुसे। तो मतदाता सूची का शुद्धिकरण होना ये बहुत जरूरी होता है, पर मैं नहीं समझता इसमें सहयोग करने की जगह विपक्ष क्यों इसका विरोध कर रहा है। उनको दूषित मतदाता सूची ही चाहिए जिसके आधार पर वो असली जनादेश को छिपा सके, इसलिए वो इसका विरोध करते हैं। वरना सबने सहयोग करना चाहिए। हर बूथ में हर पार्टी को अपना एजेंट बनाने की छुट्टी दी है चुनाव आयोग ने। हर स्तर पर सुनवाई की प्रोविजन रखा है। सुप्रीम कोर्ट तक गए, सुप्रीम कोर्ट ने भी इसको अप्रूव करा। अब क्या आपत्ति है, मैं तो समझ नहीं सकता। केवल घुसपैठियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एसआईआर का विरोध कर रही है। भारतीय जनता पार्टी एसआईआर की एक्सरसाइज के साथ, एनडीए एसआईआर की एक्सरसाइज के साथ एक मुश्त होकर चुनाव आयोग के समर्थन में। এসআইআর নিয়ে বাগযুদ্ধে বিজেপি তৃণমূল। কোথাও এসআইআর নিয়ে বিরোধিতা নেই, একমাত্র এ রাজ্যে বিরোধিতা তৃণমূলের। তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারী। ভারত মায়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ, ভুয়ো ভোটার বাদ দিতে কেন ত্রিপুরা মেঘালয় এসআইআর নয়, প্রশ্ন তুলে কমিশন বিজেপিকে নিশানা কুণাল ঘোষেরও। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না। এটা তো নতুন নয়, 2002 সালে তো এসআইআর হয়েছে, 26 লক্ষ ভোটার বাদ গেছে। তা মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। কান খুলে যত পারেন চিল্লার, কোনো অসুবিধা নেই। বিহারও করেছিলেন, কোনো লাভ হয়নি। বিহারে বিরোধিতা হয়নি। বিজেপি যেখানে এটা করতে যাচ্ছে সেখানে যারা বিরোধী দল সেখানেই আপত্তি তুলবে। তো পরিষ্কার বলছি, সামনে যে কটি রাজ্যের ভোট আছে তার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এটা হতে চলেছে। বিহারে করেছে যেহেতু ভোট। এই যে অনুপ্রবেশ বলছেন অমিত শাহ, এই রোহিঙ্গা বলে, কোথা থেকে হবে? মায়ানমার থেকে হবে। তাহলে মায়ানমারের লাগোয়া যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে না, বাংলায় এসআইআর হচ্ছে। বাকি রাজ্য বাদ গেল কেন? ত্রিপুরা বাদ গেল? আবার বলছে এখানে রোহিঙ্গা আছে। 2002 সালে ভোট দিয়েছেন, অথচ কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম নেই। এর পেছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। তাদের দাবি এটা চুপি চুপি কারচুপি। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। আর এই নিয়ে জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব কমিশনের। এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। এই ভোটার তালিকার ভিত্তিতেই এবছর রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু 2002 এর তালিকা ঘিরে ভুরি ভুরি অভিযোগ, যেমন কোচবিহারের মাথাভাঙা। এখানকার পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বুথে 425 জনের নাম 2002 এর তালিকা থেকে উধাও বলে অভিযোগ। 77-এ প্রথম ভোট দেওয়ার পরে এই দিনগুলো ভোট দিয়ে আসলাম, এখন দেখি ভোটার লিস্টে নাম নেই। 2002-এর যেটা আমরা খণ্ড লিস্টে বার করলাম সেখানটা দেখলাম 847টা ভোট আছে, শিয়াল, কিন্তু 416টার বার হলো, বাকি নামগুলো নাই। মাথাভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। 417 নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার, এদের কোনো ট্রেস নেই। কোচবিহার 2 নম্বর ব্লকের খাপাইডাঙ্গাতেও একই অভিযোগ। স্থানীয়দের অনেকেরই দাবি 2002 সালে ভোটার তালিকায় তাদের নাম ছিল। 2024-এর লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন, কিন্তু এখন ভোটার তালিকায় নাম নেই। বুথ নাম্বার 2, নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, কোচবিহার। 2002 এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল। এটা হচ্ছে সেই হার্ড কপিটা।
কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। এই 2002-এর ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই। এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন? তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি। যে কোনো পদ্ধতি করতে গেলে ত্রুটিগত সমস্যা আসতে পারে, সেই সমস্যার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনের গোটা পদ্ধতিটা যদি এসআইআর আপনারা ভালো করে ওটাকে অ্যানালাইসিস করেন বা দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন নির্বাচন কমিশন প্রতি পদে ভুল হলে পরে আমার নাম বাদ চলে গেল ধরুন, তবে কিভাবে ঠিক করবো তার জন্য ফর্ম নাম্বার বলে দিয়েছে, অর্থাৎ তার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। প্রত্যেকটি পদে পদে সেই ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার লাভটা নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস তাদের যদি অভিযোগ থাকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনের কাছে তাদের বক্তব্য রাখবে, নির্বাচন কমিশন উত্তর দেবে। নিউজ 18 বাংলা। নাম উধাওয়ে রিপোর্ট তলব। 2002-এর তালিকার পর ভোটারদের নাম বাদের অভিযোগ, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব। উত্তর 24 পরগনা, কোচবিহারের ডিএমকে রিপোর্ট দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। আর এদিকে দেখুন, 2002-এর তালিকায় নেই বিএলওর নাম, তালিকায় নেই বিএলওর বাবা মায়ের নামও। রাজারহাটের জ্যাংরা পঞ্চায়েতের ঘটনায় তরজা। বিএলও বাদল চন্দ্র হালদার পেশায় সহকারী শিক্ষক, স্বেচ্ছায় বিএলও হননি বলে দাবি বাদল চন্দ্র হালদারের। বিএলওর নাম না থাকায় রাজনৈতিক তরজা শুরু। বিএলও আমরা তো ইচ্ছা করে হয়নি, প্রশাসন আমাদেরকে বিএলও করেছে। 2002 সালে তখন আমরা আত্মীয় বাড়িতে থাকতাম, তখন পাইনি, নাম ওঠেনি। এখানে তো আমার কোনো দোষ। আমাদেরকে যারা এভাবে 2002-এ ভোটার্স লিস্টের নাম নেই অথচ বিএলওর ডিউটি চাপিয়ে দিয়েছে, এই ব্যাপারে ঊর্ধ্বতন যারা তারা এটা বলতে পারবেন যে কিভাবে বিএলওর ডিউটিটা ধরানো হয়েছে। নির্বাচন কমিশনার তো এটা ডিউটি যে কার ভোটের লিস্টে নাম আছে না আছে না দেখে তাকে একটা বিএলও বানালো। তা সে বিএলওর নিজেরই নাম নেই, তার বাবারও নাম নেই, তাহলে সে মানুষকে কি করে পরিষেবা দেবে? কমিশনকে নিশ্চয়ই আরো সতর্ক হওয়া উচিত। কাটোয়ার বুথে 59 ভুতুরে ভোটার, 258 নম্বর বুথে ভোটার তালিকায় ভূত। 1125 জনের ভোটার লিস্টে মৃত 59, কেউ 5 বছর আগে, কেউ 12 বছর আগে মৃত। ভুতুরে ভোটার তালিকা কমিশনে জমা বিজেপি। কাটোয়া বিধানসভার এই 258 নম্বর বুথে প্রায় 59 জন মৃত ভোটার, কেউ 8 বছর, কেউ 10 বছর আগে মারা গেছে। কিন্তু মারা যাওয়ার পরও তারা পৃথিবী থেকে মুক্তি মিললেও নির্বাচন কমিশনের খাতা থেকে তাদের মুক্তি মেলেনি। ইতিমধ্যেই আমরা সেই ভোটারের তালিকার লিস্ট একটা করেছি 59 জনের। নির্বাচন কমিশন যাতে তাদের এই ভোটার লিস্ট থেকে বাদ দেয় তার জন্য আমরা ইলেকশন কমিশনকে অভিযোগ করেছি। তৃণমূল কিছু আধিকারিককে দিয়ে এই কাজগুলো করিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা চেষ্টা তৃণমূল চালিয়ে যাচ্ছে। কোনো মৃত ব্যক্তির ভোট দেওয়া হয় না। মৃত ব্যক্তি কীভাবে ভোট দিতে আসবে? কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়, সামনে প্রিজাইডিং অফিসার থাকেন, সব পার্টির সেখানে এজেন্ট বসে থাকে। তাই এজেন্ট যদি সামনে বসে দেখে একটা মৃত ব্যক্তি ভোট দিতে এসেছে, তখন তো তাকে বলবে যে এটা মৃত ব্যক্তির ভোট দিতে এসেছে, তখন সঙ্গে সঙ্গেই তো প্রিজাইডিং অফিসার তাকে স্টপ করিয়ে দেবে। তাহলে মৃত ব্যক্তির ভোট কীভাবে তৃণমূল দিয়ে নেয়? এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। মেয়ে হয়, মারা গেছেন তো আর 10 বছর 12 বছর হলো। তালিকায় নাম আছে দেখছি, তার নাম আছে, আমি কি বলবো সেটা? নাম হয়তো কাতে নেই হয়তো। আমার ভাই বিগত 8 বছর 2 মাস হলো মারা গেছে, ইংরাজির 2011 সাল 12ই সেপ্টেম্বর। এখনও দেখুন এই ভোটার লিস্টে ওর নাম আছে, শান্তনু বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনরা কি কাজ করছেন জানি না, ভাই মরেও শান্তি নেই, এখনও কিন্তু জীবিত রেখে দিয়েছে। এবার আমাদের বাড়িতে নাম কাটানোর জন্য কোনো ব্যক্তি আসেনি, আর আমরা অফিসিয়ালি কোনো যোগাযোগ করিনি। ভোট কে দিচ্ছে সেটা আমি বলতে পারবো না, হয়তো কেউ ভুতুরে ভোট দিয়ে চলে যাচ্ছে হয়তো। ভারতীয় বাবার 3 বাংলাদেশি ছেলে, হিঙ্গলগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ, মুর্শিদাবাদ এবং কোচবিহারে বেআইনিভাবে ভারতে ঢোকার অভিযোগ, গ্রেপ্তার বেশ কয়েকজন।
উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার স্যান্ডের বিল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছন্নত গাজী। অভিযোগ, তাকে বাবা সাজিয়ে ভারতীয় নথি তৈরি করে ফেলেছেন 3 বাংলাদেশি। নামও উঠেছে ভোটার তালিকায়। স্থানীয়দের দাবি, গোলাম রসুল গাজী, সিরাজুল গাজী, রাজু গাজী এই 3 বাংলাদেশের নাগরিক বেআইনিভাবে ভারতে ঢুকেছেন। তারপর ভুয়ো নথি দেখিয়ে তৈরি করে ফেলেছেন ভারতের পরিচয়পত্র। এই নিয়ে পড়ে গিয়েছে জোর শোরগোল। ছন্নত গাজী আপনার ছেলে না, ওটা ভাইয়ের ছেলে। এর অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশি বাড়ি, বাংলাদেশি বাড়ি। এখানে কিভাবে করলো ভোটার কার্ড? ওই চাচার উপলক্ষে করেছে, চাচাজি চাচা চাচি তাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি ছন্নত গাজী 3 ছেলেই বাংলাদেশি। বাংলাদেশ। এটা সম্পূর্ণ টিএমসি নেতাদের মদদে এবং এদের বিগ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলে এবং সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা এরা পাচ্ছে। একদম কনফার্ম এদের বাড়ি বাংলাদেশ। সবই টিএমসির ভোট ব্যাংক বাড়ানোর জন্য। ভোটার কার্ড বা ভোটার লিস্ট এটা তো হচ্ছে আমরা তৈরি করি না, এটা করে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনটা কি আছে, কোনটা বৈধ কোনটা অবৈধ, সেটা বিজেপি তথা সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন নিয়ন্ত্রণ করছে তারাই বলতে পারবে। এমন কোনো অভিযোগ যেটা উঠছে, যেটা যদি সঠিক হয়, আইনানুগভাবে তার ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। মুর্শিদাবাদের লালগোলা, বৃহস্পতিবার গভীর রাতে এখান থেকে গ্রেফতার এক বাংলাদেশি। অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয় 2 ভারতীয়কে। কোচবিহারের হলদিবাড়ি থেকেও গ্রেফতার বাংলাদেশি। নাম নিলয় মণ্ডল, বাড়ি বাংলাদেশের রংপুরে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় মহিলাকেও। তার বাড়ি দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। বাংলাদেশি যুবকের দাবি, ওই মহিলা তার স্ত্রী। নিউজ 18 বাংলা। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার বন্ধু ও ধর্ষক, 20 দিনে চার্জশিট দিল পুলিশ। সেখানে ছাত্রীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের মামলা। 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা। ধৃত আরো 2 জনের নামও রয়েছে এই চার্জশিটে। ওড়িশার বাসিন্দা, ডাক্তারি পড়তেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে। সেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসিফ আলীকে। ধরা পড়ে আরো 5 জন। ঘটনার 20 দিনে দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট দিল পুলিশ। সেখানে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। যে সহপাঠীর এগেনস্টে রেপের অভিযোগ আছে আর প্রমাণ লোপাটের অভিযোগ আছে। এই দুটো আমরা পেয়েছি, কারণ ও ঘটনার পরেই মেয়েটিকে ইনসিস্ট করে প্রথম দিকে জিনিসটা না জানানোর জন্য। পরবর্তীকালে মেয়েটি সব জানায়, ম্যাজিস্ট্রেটকে সব বলে, এবং তার থেকে আমরা যা পেয়েছি তার উপরে আজকে চার্জশিট ফাইল হয়েছে। পপু বাউরি, শেখ নাসিরউদ্দিন এবং শেখ ফিরদৌসের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি এবং ডাকাতির ধারা। শেখ রিয়াজউদ্দিন এবং সাফিক শেখের বিরুদ্ধে শ্লীলতাহানি, ডাকাতি ও ছিনতাইয়ের ধারা দেওয়া হয়েছে। তদন্ত করে পুলিশ মনে করছে তরুণীকে জঙ্গলে নিয়ে যায় তার সহপাঠী, সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ। এও অভিযোগ, তখন এলাকায় 3 যুবক তাদের দেখতে পায়, টাকা চায়। সেই টাকা আনতে যায় তরুণীর সহপাঠী। অভিযোগ, সেই সুযোগেই তরুণীকে ধর্ষণ করে 3 জন। তাই তরুণীর সহপাঠী ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। অন্য 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের। ওর বন্ধুটি ওকে নিয়ে গেছিল ওই জঙ্গলের দিকে। তারপর সাবসিকুয়েন্টলি 3টে ছেলে ওদেরকে বাইকে ফলো করে। তারা এসে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই যেটা আপনারা জানেন অফেন্সে। তারপর পরবর্তীকালে বাকি 2 জন এসে এক্সটর্শন করে, ভয় দেখায়, মোবাইলটা নিয়ে চলে যায়। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের কাছেই জঙ্গল। অভিযোগ ওঠে, গত 10ই অক্টোবর সেখানেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়। একে একে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় 20 দিনে চার্জশিট দিল পুলিশ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। চালকলের বিষ চাষের জমিতে, এর জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি। সমস্যায় হুগলি এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখাই আমরা নিউজ 18 বাংলা। তারপরে পদক্ষেপের আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর। কৃষকদের দাবি শুধু আশ্বাস না, তাতে হবে না, দ্রুত পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।
দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব। কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়। আমরা সেদিনই বুঝতে পারবো যেদিন আমাদের সুরাহা হবে। কোনো রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। চাষের জমি থেকে ধান যায় চাল কলে, সেখানে ধান থেকে চাল, কিন্তু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ। চালকলের বর্জ্যের বিষ মিশছে চাষের জমিতে, এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান, হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে, খাবারে পড়ছে, আমরা ঘুমালে বিছানায় পড়ছে। হাইকোর্টের অর্ডারেই বলেছিল পুকুর কাটতে হবে, বয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি, উপরন্তু হুমকি দেন। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রীর। এই ধরনের কোনো আমার থাকে না, আমার ধান উৎপাদন পর্যন্ত আমার থাকে। খাদ্য দপ্তরকেও জানাবো আর আমি পরিবেশ দপ্তরকেও জানাবো, দুজনকেই জানাবো যে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য। নিয়ম মেনে চলছে না একাধিক চালকল, চালকলের দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি। এ নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, অভিযোগ যখন আসছে তখন ব্যবস্থা নেওয়া হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি বিষয়টি দেখতে, পরিবেশ দপ্তরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। কৃষকদের একাংশের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল। হাইকোর্টের নির্দেশও তারা মানছে না। প্রতিদিন এইসব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে। বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি, রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও। এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা। এখানেই শেষ নয়, চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে, যা জমছে গাছের পাতায়। এতেও চাষের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। এই ঘটনা 1 মাস 2 মাসের নয়, বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব। কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়। কোনো রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। নিউজ 18 বাংলা।